সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের ক্লাস কেমিস্ট্রি এর কিছু শিওর শর্ট কমন প্রশ্নগুলি, অর্থাৎ আজকে আমি যে 10টি প্রশ্ন দাগিয়ে রেখেছি, এই 10টি প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নে হুবহু 6টি প্রশ্ন কমন পড়বে। আমি এখান থেকে যে 6টি প্রশ্ন দাগিয়ে দেব, এই 6টি প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে এবং যারা কি চাচ্ছ যে পাস করতে, তারাও পাস করতে পারবে। তো শুরু করি আজকের ক্লাস। প্রথমে দেখতে পাচ্ছ কোয়ান্টাম সংখ্যা কি, এর বর্ণনা দাও। কোয়ান্টাম সংখ্যা কি, এর বর্ণনা দাও। এই প্রশ্নটা প্রথম অধ্যায়ের প্রশ্ন, সর্বপ্রথম। তো এই প্রশ্নটা প্রতি সালেই এসেছে। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটা আমি টিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, লাল মার্কারে কালি শেষ, তাই মার্কারটা আচ্ছা কালো মার্কার দিয়ে দাগ দেই। প্রথম এই 1 নম্বর প্রশ্নটি। দ্বিতীয়ত, পিভি ইকুয়াল এনআরটি। এই প্রশ্নটি আমি ফিজিক্স 1-এ 14 অধ্যায়ের ফিজিক্স 1-এর আদর্শ গ্যাসের প্রশ্ন এবং কেমিস্ট্রিরও তোমার আদর্শ গ্যাসের অধ্যায়ের এই প্রশ্ন। এই প্রশ্নটি ফিজিক্সেও যেমন কমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, এবং কেমিস্ট্রিতেও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলি। প্রশ্নটা তোমাদের শিওর পরীক্ষার খাতায় আসবে, এটা মিলিয়ে নিও। যেহেতু আমি পদার্থবিজ্ঞানেও ফিজিক্সেও আমি এটা দাগিয়ে দিয়েছি, তো কেমিস্ট্রিতেও এটা আছে, তো এটা আমি দাগিয়ে দিলাম। প্রতি সালেই প্রশ্নটা এসেছে, পিভি ইকুয়াল এনআরটি। কেউ যদি চাও যে প্রশ্ন আমি সমাধান করে দিই, তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আমি প্রশ্নটা সমাধান পর্ব নিয়ে আসবো। আচ্ছা, NaCl এর আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড এর আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড এর আয়নিক যৌগ। প্রশ্নটি একটু পরে দাগাই। 4 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণ বা এই বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো আমি দাগ দিয়ে দিলাম বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি তোমরা পরীক্ষার প্রশ্নে শিওর 100% দেখতে পারবা। প্রশ্নটি হলো পানির স্থায়ীকরতা দূরীকরণে পারমোটিভ পদ্ধতি বর্ণনা। এই প্রশ্নটা 100% লিখে দিলাম যে প্রশ্নটা থাকবে 100% কমন প্রশ্নগুলি। পরীক্ষার যদি তোমরা চাও এটা মুখস্থ করে যাবো ঠাটা, তাহলে ঠাটা মুখস্থ করে যাও, প্রশ্নটি দেখতে পারবে, একদম তোমাদের পরীক্ষার প্রশ্ন এসে পড়েছে। আচ্ছা, গ্যালভানাইজিং এর প্রক্রিয়া। প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্ন বেশি আসে, যদি রচনামূলকে আসে তাহলে রচনামূলকে আর সংক্ষিপ্তে আসবে না, আর সংক্ষিপ্তে আসলে রচনামূলকে আসবে না। এই অধ্যায় থেকে প্রশ্ন। গ্যালভানাইজিং, কোনো লোহার বস্তুর উপর সীসার প্রলেপ দেওয়া, এটাই হচ্ছে গ্যালভানাইজিং। প্রশ্নটা দাগালাম না। আচ্ছা, জৈব যৌগের শ্রেণীবিন্যাস। জৈব যৌগের শ্রেণীবিন্যাস প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নটি দেখবে। অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও, অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অ্যালকোহলের শ্রেণীবিন্যাস প্রশ্নটি। অ্যালকোহলের শ্রেণীবিন্যাস। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যারোমেটিক যৌগের হাকেল তত্ত্ব। প্রশ্নটি দেখেছো, প্রশ্নটি 2024 সাল পর্যন্ত এসেছে। প্রশ্নটি হাকেল তত্ত্বের তোমার সর্বশেষ অধ্যায়ের একটি প্রশ্ন, দেখেছো তোমরা, প্রশ্নটি আসতেও পারে। আচ্ছা, কৃষি ক্ষেত্রে শিল্প কারখানায় পিএইচ এর গুরুত্ব ও ব্যবহার। শিল্পক্ষেত্রে ও কৃষি ক্ষেত্রে ও শিল্প কারখানায় পিএইচ এর গুরুত্ব ও ব্যবহার, প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এই অধ্যায়ের মনে হচ্ছে, যতটা আমার খেয়াল নেই। আচ্ছা, যাই হোক, তোমরা এই প্রশ্নটি দেখেছো, 2025 সালেও প্রশ্নটি এসেছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, আমি এই 6টি প্রশ্ন লাগিয়ে দিলাম। আচ্ছা, আরেকটি প্রশ্ন দেই, যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। আজকে সবগুলোই প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেহেতু 10টি প্রশ্ন দিয়েছি মাত্র। তোমাদের অধ্যায় হচ্ছে 15টা, একটা অধ্যায় বাদ দিয়েছে 14টা। তো 15টা অধ্যায় থেকে, তো 14টা অধ্যায় থেকে আর 10টি প্রশ্ন হয় না, আরও অনেকগুলো প্রশ্নই হয়। তো এর থেকে যাচাই বাছাই করে এই 14টা অধ্যায় থেকে আমি এই প্রশ্নগুলো রেখেছি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা আর কি ভালো করতে চাচ্ছ, যে না আমার ভালো একটি মার্ক প্রয়োজন,
সিজিপিএ ভালো প্রয়োজন তারা সবগুলো প্রশ্নই দেখে যেও, সবগুলো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমি যে প্রশ্নটি দেখাতে চেয়েছিলাম সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক সোডিয়াম ক্লোরাইড এর আয়নিক যৌগ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার এই প্রশ্নটা আমি 90% দিয়ে রাখলাম। আর 100% প্রশ্ন এই যে এটাও 100% কমন প্রশ্ন। কোয়ান্টাম সংখ্যা প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, 90%। অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টা প্রশ্ন পড়লেও, এই 4টা প্রশ্ন যে 100% 90% দিয়েছি, এই 4টা প্রশ্ন পড়লেও দেখবে 2টি প্রশ্ন তোমার পরীক্ষার খাতায় শিওর কমন পড়েছে। হ্যাঁ, তো তোমরা ভালো মতো পড়াশোনা করো, সামনে পরীক্ষা। সকলের প্রতি আমার দোয়া রইল। এখানে এই 10টি প্রশ্ন থেকে যারা 10টি প্রশ্ন মুখস্থ করবে তাদের সিজিপিএ ভালো হবে। অ্যারোমেটিক যৌগ এই প্রশ্নটা উপর দেখে যেতে পারো। অ্যারোমেটিক যৌগের হাকেল তত্ত্ব বললাম, অ্যালকোহলের শ্রেণীবিন্যাস দেখাও, কৃষিক্ষেত্রে ও শিল্প কারখানায় পিএস এর গুরুত্ব ও ব্যবহার, গ্যালভানাইজিং এর প্রক্রিয়া, জৈব যৌগের শ্রেণীবিন্যাস। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন তাকিয়ে দিই। জৈব যৌগের শ্রেণীবিন্যাস, জৈব যৌগের শ্রেণীবিন্যাস প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, 2025 সালে এসেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে। তো প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা যদি চাও যে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখাই, আমি আমার নোট করা কিছু প্রশ্ন থেকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা একটু ছোট যেহেতু আমি কলম দিয়ে লিখেছি। আচ্ছা, বললাম যে পিভি ইকুয়াল এনআরটি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণ প্রতিপাদন করো। পিতে কি চাপ, ভিতে আয়তন, এনতে মোল, আরতে মোলার ধ্রুবক, টিতে তাপমাত্রা। আচ্ছা, তাহলে আমাদের 3জন বিজ্ঞানীর সূত্র মুখস্থ রাখতে হবে। 3জন বিজ্ঞানের সূত্র মুখস্থ রাখতে হবে। যেমন বয়েলের সূত্র, স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্র, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা ও পরম তাপমাত্রা সমানুপাতিক। গ্যাসে ওটা প্রথমে বলেছিল ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, আর এটা হচ্ছে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা সমানুপাতিক। অ্যাভোগাড্রোর সূত্র, স্থির তাপমাত্রায় ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনে সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। অর্থাৎ সকল গ্যাসে সমান সমান অণু থাকে, সমসংখ্যক সমান সমান সকল যতগুলো অণু থাকে এর জন্য সমসংখ্যক বলেছে। আচ্ছা, তাহলে এখানে বয়েলের সূত্র মতে ভি সমানুপাতিক 1/p, যেখানে টি ধ্রুবক, যেখানে টি ধ্রুবক। চার্লসের সূত্র মতে ভি সমানুপাতিক টি যখন পি ধ্রুবক, যখন পি ধ্রুবক। 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং অ্যাভোগাড্রোর সূত্র মতে ভি সমানুপাতিক এন যখন টি ও পি ধ্রুবক, 3 নম্বর সমীকরণ। তাহলে 1, 2, 3 হতে পাই ভি সমানুপাতিক 1/p গুণন টি গুণন এন, তিনটাই গুণ আকারে রয়েছে। আচ্ছা, তাহলে বা ভি সমানুপাতিক এন টি বাই পি, পিটা নিচে চলে আসছে, এন এর সাথে এগুলো গুণ হয়ে গেছে। টি এর সাথে 1 গুণ করলে 1 টি, এন এর সাথে 1 গুণ করলে এন, এন একে এন, যাই হোক এন টি লিখলাম পি। এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে, সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে সমান সমান বসলো, কিন্তু সমানুপাতিক চিহ্ন উঠালে আমাদের ধ্রুবক দিতে হয়, সেজন্য আমরা ধ্রুবক হিসেবে আর ধরছি, সমানুপাতিক হিসেবে ধ্রুবক আর। এই যেখানে আর লেখা রয়েছে, দেখা যাচ্ছে না হয়তো, এখানে আর ধ্রুবক রয়েছে। আচ্ছা, তাহলে সমান সমান দিয়ে আমরা ধ্রুবক হিসাবে, সমানুপাতিকের ধ্রুবক হিসাবে আর দিলাম, এই যে আর গুণন যা আছে তাই লিখে দিলাম। বা ভি সমান সমান এন আর টি, অর্থাৎ এটা গুণ হয়ে গেছে উপরেরটার সাথে, এন আর টি হয়ে গেছে। প্রশ্ন যেভাবে বলেছে সাজানোর জন্য এন আর টি, বা তুমি যদি দেখতে পারো আর এন টি লিখলেও হবে। মোট উত্তরে গিয়ে তোমরা প্রশ্নে যা দেওয়া আছে পিভি ইকুয়াল এন আর টি ওটা লিখে দিবে, ঠিক আছে।
তো ভি সমানুপাতিক এনআরটি বাই পি, এবং পি এর সাথে ভি গুণ হলো পিভি বাই এনআরটি, প্রতিপাদিত বা প্রমাণিত। আচ্ছা, যারা কি চাচ্ছ যে এই শর্ট আকারে কিছু প্রশ্ন দাগিয়ে দিতে, তারা এই যে এটা কমেন্ট করো। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে। আচ্ছা, আমি বলে দিই সহজ আকারে, এটা বুঝিয়ে দিই। যে সকল যৌগ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় এবং ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহ যে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, এর ফলে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম কততে আছে? সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ 6 2 8 8 আর 2 10 আর 1 11। এখানে সোডিয়াম সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, সুতরাং সে একটি ইলেকট্রন ত্যাগ করবে। তার একটি ইলেকট্রন আছে, সে একটি ইলেকট্রন ত্যাগ করবে এবং স্থিতিশীলতা অর্জন করবে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সাথে, অর্থাৎ নিয়ন গ্যাসের সাথে। এবং ধনাত্মক চার্জবিষ্ট সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, অর্থাৎ সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে নেগেটিভ হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়, প্রমাণ করা হয়েছে। এখানে পরবর্তীতে চলে যাই আমরা। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, সুতরাং স্থিতিশীলতা লাভের জন্য তার একটি ইলেকট্রন প্রয়োজন। সুতরাং ক্লোরিন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন এর ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করবে এবং ধনাত্মক চার্জবিষ্ট ক্লোরাইড আয়নে পরিণত হবে। ধনাত্মক চার্জবিষ্ট ক্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস কত? 10 2 12 13 14 17, 17টা ইলেকট্রন আছে। তাহলে তার সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকলে সে একটি ইলেকট্রন গ্রহণ করবে সোডিয়ামের কাছ থেকে, একটি ইলেকট্রন গ্রহণ করবে। সুতরাং ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে সৃষ্ট বিপরীত চার্জযুক্ত সোডিয়াম আয়ন N+ ও ক্লোরাইড আয়ন Cl- এর মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল উভয় আয়নের মধ্যে আয়নিক বন্ধন তৈরি করে লুইস প্রতীকের মাধ্যমে NaCl গঠন দেখানো হলো, অর্থাৎ Na+ Cl যোগ Cl NaCl একটি আয়নিক যৌগ। তাহলে এখানে কি হলো, যে সোডিয়াম এর একটি ইলেকট্রন রয়েছে এবং ক্লোরিনের 7টি, এই 7টি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন সে ক্লোরিনকে দিবে। এই যে একটি কালো যে ফোঁটাটা দেখতে পাচ্ছ, এই যে এটা একটি ইলেকট্রন দিয়ে NaCl যৌগ তৈরি করবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত ক্লাস ছিল। তোমাদের পরবর্তী কোন ক্লাস নিয়ে আসবো সবাই মতামত করো, কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।